স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, অনলাইন এবং ডিজিটাল যেসব মিডিয়া রয়েছে, পোর্টালগুলো রয়েছে, যে খবরগুলো শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। আপনাকে স্বাগত একাত্তর জার্নালে এবং নিশ্চয়ই আমরা আলোচনা করব নানা বিষয় নিয়ে। এবং দর্শক আপনারাও যুক্ত আছেন এবং আলোচনার নানা সময় অতিথিরাও আমাদের সাথে সংযুক্ত হবেন। এরই মধ্যে দর্শক অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিতে চাই। ডক্টর ASM আমানুল্লাহ, ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর মোহাম্মদ জাকারিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন। আছেন অধ্যাপক ডক্টর নঈম সুলতান, রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আখন, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত। একাত্তর জার্নালে যুক্ত হয়েছেন আমাদের সাথে। সর্দার ফরিদ, আপনাকে দিয়ে যেটি আলোচনাটি শুরু করি সেটি হচ্ছে নির্বাচন। খুব একটা বলা যায় আমরা 12টার পরেই ধরবো 1 তারিখ ফেব্রুয়ারি নিয়ম অনুযায়ী, সেই হিসেবে সময় একেবারেই হয়তো 10 দিন বা 11 দিন আমরা যদি ধরি, সেই হিসেবে এখন পর্যন্ত কি মনে হচ্ছে নির্বাচন কেমন হতে যাচ্ছে? না, ঠিকঠাক আছে, এখন ওরকম বড় ঘটনা ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যম কর্মী হিসাবে আসলে 91 থেকে নির্বাচন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। নির্বাচনে যেটা হয়, সহিংসতা হয়, মারামারি হয়, নানান ঘটনা ঘটে। এটা সেই ধরনের বড় কিছু ঘটনা ঘটেনি এ পর্যন্ত। যতটুকু ঘটেছে সেগুলো নির্বাচনের মধ্যে এরকম হয়, তবে কোনোটাই মানে কাঙ্ক্ষিত না। যেরকম না হলে ভালো হতো, বিশেষ করে শেরপুরে একটা ঘটনা ঘটে, একজন মারা গেলেন, সেটা না হলে ভালো হতো। এবার নির্বাচনে যেটা হয়েছে আসলে কথার লড়াইটা হচ্ছে বেশি, এবং এই কথার লড়াইয়ের প্ল্যাটফর্ম হয়েছে সোশ্যাল মিডিয়া, যার কারণে সেখানে ভিডিও, অডিও এবং সংবাদ তিনটা জিনিস যুক্ত হয়েছে। অতীতে কিন্তু ভিডিও ব্যাপারটা ছিল না বললেই চলে, একেবারেই ছিল না। কিন্তু এটা একটা বড় ধরনের রাজনীতিতে একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এবং এটা জনমত তৈরিতে এত বেশি কার্যকরী বলে প্রমাণিত হচ্ছে, যেটা অনেকের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। যার কারণে আপনি জানেন যে বড় বড় বাজেট হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের জন্য, এবং আপনারা দেখেছেন এটা নিয়ে আবার পত্রিকায় নিউজও হয়েছে যে কোন দল কত বাজেট করে। এটা একটা ধরন। এখন মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। আরেকটা বিষয় যেটা হলো, সেটা হলো যে এই সরকারের উপর অনেক কিছু বলছে যে এই সরকার এটা করছে না কেন, ওটা করছে কিনা। সরকার দায়িত্ব রয়েছে, ঠিক আছে, কিন্তু এই সরকারটা অন্য যে কোনো সরকারের চেয়ে একটু আলাদা। প্রথম কথা হলো, এই সরকার স্টেক হোল্ডার না ভবিষ্যতের রাজনীতিতে। সে ক্ষমতা আসবে না যে এই পাশ করুক না, এটা একটা দিক। আরেকটা দিক হলো যে সব রাজনৈতিক দলগুলোর সরকার কিন্তু প্রফেসর ইউনূসের সরকার। আর যেটা সবাই আমরা বলছি সেটা হলো যে রাজনীতিবিদরা যদি চায় তাহলে নির্বাচনটি সুন্দর হবেও, এবং প্রফেসর ইউনূসের চাওয়া যে ঐতিহাসিক নির্বাচন সেটা হবে। আর রাজনৈতিক দল যদি না চায় তাহলে সংকট তৈরি হতে পারে। অর্থাৎ সবকিছুই দিন শেষে রাজনীতিবিদদের উপরেই, রাজনৈতিক দলের উপরেই আসলেই কিন্তু নির্ভর করছে। আমরা একই রকম প্রশ্ন আসলে আমাদের অন্যান্য অতিথিদের কাছ থেকেও জেনে নিতে চাই। ডক্টর ASM আব্দুল্লাহ, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে এখন পর্যন্ত নির্বাচনের খুব একটা তো সময় বাকি নেই। আমরা যদি কম বেশি চিন্তা করি 10 দিনের মতো বা 11 দিনের মতো, কেমন হবে নির্বাচন? প্রশ্নটা কার কাছে? শুনতে পাচ্ছি না তো। ডক্টর ASM আমানুল্লাহ, আপনার কাছে করেছিলাম। আপনার সাউন্ড শোনা যাচ্ছিল না। আমরা আসলে কি আলোচনা করলেন সেটা শুনতে পাইনি। প্রশ্নটা একই আপনাদের কাছেও, সেটি হচ্ছে যে সামনে যে নির্বাচনের সময় খুব একটা বাকি নেই, এর মধ্যেই নির্বাচনের কি পরিবেশ দেখতে পাচ্ছেন, কেমন হবে নির্বাচন, কি মনে করছেন? এখন পর্যন্ত তো নির্বাচনের যে পরিবেশ দেখা যাচ্ছে ভালোই মনে হচ্ছে, এবং আপনি বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, নির্বাচনের সেই সংস্কৃতি আমরা যেগুলো দেখে বড় হয়েছি, সেই তুলনায় অনেক ভালো পরিবেশ। এবং আমরা মনে করি যদি এইভাবে চলতে থাকে তাহলে একটা ভালো সুষ্ঠু নির্বাচন হয়তো আশা করা যায়। আপনি প্রশাসনের কথা বলেন অথবা দলগুলো যারা নির্বাচনে আছে তাদের বিহেভিয়ার বলেন, একজন আরেকজনের প্রতি কথাবার্তা তো একটু এদিক সেদিক সামান্য হবেই। সেটা না হলে আপনার নির্বাচনের উত্তাপ একটা আছে না, নির্বাচনে তো একটু উত্তাপ থাকবেই। কিন্তু এখন পর্যন্ত যতটুকু উত্তাপ দেখা যাচ্ছে এবং যে পরিমাণ আপনার মুভমেন্ট দেখা যাচ্ছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা সময় বলবে। বেশ কিছু প্রশ্ন আছে সামনে। আপনার এই যে আপনার বিদেশি ব্যালট যেগুলো আছে সেগুলা
নিয়ে কিছু কথাবার্তা আছে এবং আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো সময়ই বলে দিবে। তবে এখন পর্যন্ত নির্বাচন যে প্রিপারেশন দেখতে পাচ্ছি তাতে তাতে আমাদের কাছে ভালো হবে ভালো আপনি মনে মনে হচ্ছে। করছেন? একই প্রশ্ন ডক্টর তবে একটা মোহাম্মদ কথা বলি, জকরিয়া, আপনার কাছে একটা কি মনে কথা হচ্ছে? বলি, জি, একটা কথা বলি যে এসির রোল একটু ভিজিবল হওয়া এই দরকার। বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আমাদের হাতে সময় আছে। ইলেকশন কমিশনের রোল, একই সাথে রাজনৈতিক দলের রোল, সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা, নানা ঘটনার কারণে নিশ্চয়ই আমরা সেটি জানবো। তবে ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনার কাছ থেকে যদি ছোট করে একটু শুনি যে জি, আপনিও কতটা আমার আসলে নির্বাচন ভালো পূর্ববর্তী হবে মনে করেন? জি জি পূর্ববর্তী যে দুইজন বক্তা, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং আর এর পূর্বে যিনি বলেছেন, মোটামুটি তার সাথে মোটামুটি আমি একমত। নির্বাচন মোটামুটি যে এখন পর্যন্ত যে অবস্থা, মোটামুটি নির্বাচনের পরিবেশই একটা ভালো পরিবেশ মনে হয়। কারণ অতীতের নির্বাচনগুলোও দেখলে আমরা দেখতে পাবো, যেমন 1991 সালের বলেন, 1996 সালের বলেন, 2001 সালের বলেন, 8 সালের বলেন, সব নির্বাচনে যে মোটামুটি এই ধরনেরই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই ধরনেরই হয়ে থাকে। তো সেটাকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে এই ধরনের বলা যায় না। তবে কিছু কিছু এখন যেটা আগের নির্বাচনগুলোতে ছিল না, যেমন এআই এর তারপরে আছে সোশ্যাল মিডিয়ার মতো সমাজ, যেগুলো জিনিসগুলো আগের নির্বাচনগুলোর মধ্যে এই ধরনের কোনো কাজ, এই ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয়, যার ফলে এখন এত গুজব এবং এত এর মাধ্যমে এত নানা ধরনের ফেক নিউজ করা হচ্ছে, যার ফলে দলগুলোর মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া যেখানে হওয়া দরকার সেখানে না হয়ে পারস্পরিক একটা নিজেদের মধ্যে একটা মতদ্বৈততার সৃষ্টি হচ্ছে, মতদ্বৈত তৈরি হচ্ছে। এটা একটা নির্বাচনের খারাপ দিক। অবশ্যই এই জিনিসগুলোকে উত্তরণ করেই আমাদেরকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগুতে হবে। তার কারণ হলো এখন এত ভাবে নানা রকমের বিশৃঙ্খলার মানে করার জন্য নানা রকমের চেষ্টা প্রচেষ্টা, এগুলা সেই এগুলা থেকে বিশৃঙ্খলাগুলো কিভাবে অবশ্যই আসলে দূর করা যাবে? হাতে তো সময় কম, আমরা দূর আলোচনা করা যায়। করব, যেমন আমরা আলোচনা করব। আইন আপনার কাছে ফিরবো জি আমরা। জি আমরা যদি আবারও অধ্যাপক ডক্টর নঈম সুলতান আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত মানে একই ধরনের প্রশ্নই আসলে করতে চাই আমরা। প্রথমেই যে নির্বাচনটি আপনি কতটা এখন পর্যন্ত মনে করছেন যে সুষ্ঠুভাবে করা সম্ভব হবে? ধন্যবাদ। হ্যাঁ, জি আমার প্রশ্নটা জি জি করেছি। জি 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 ধন্যবাদ। আমি প্রথমেই আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনি আমি আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আমি ঠিক এখনকার যে পরিবেশ সেটায় আসার আগে আমি ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। যেভাবেই হোক আমার খুব সৌভাগ্য হয়েছিল 1991-এর যে সে নির্বাচনটি একেবারে খুব নিবিড়ভাবে দেখার সুযোগ হয়েছিল। আমি আর সেই ব্যাকগ্রাউন্ডটায় যেতে চাচ্ছি না যে এতটা নিবিড়ভাবে আমি কিভাবে দেখেছি, সেটা আর এখানে নাই বললাম। তো সেখানে আমার যেটা মনে হয়েছে, এখন পর্যন্ত যেটা মনে হয়েছে, আমানুল্লাহ সাহেব অলরেডি বলেছেন, মাননীয় উপাচার্য উনি বলেছেন যে ইলেকশন কমিশনের যে কর্তৃত্ব, ইলেকশনটা কিন্তু কন্ডাক্ট করার ব্যাপারে নির্বাচন কমিশনের মুখ্য ভূমিকা। এবং আমার কাছে মনে হয়েছে 91-এ আমি যে ধরনের নির্বাচন কমিশন দেখেছি, যে ধরনের দৃঢ়তা তাদের দেখেছি, আমার সৌভাগ্য হয়েছিল প্রায় ইলেকশন কমিশনের যারা ছিলেন তাদের প্রত্যেকের সাথে আমার সেই সময় যেভাবেই হোক ইন্টারঅ্যাকশন হয়েছে এবং আমি তাদের যে দৃঢ়তা দেখতে পেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে বর্তমান ইলেকশন কমিশনের সেই দৃঢ়তা নেই। কেন নেই সেই প্রশ্ন থাকবে আপনার কাছে। আমি আমরা ফিরবো, কিন্তু আসলে বিরতির সময় হয়ে গেছে। আমাদের আলোচনা অতিথি আছে, তার কাছ থেকে ছোট করে উত্তর নিয়ে আমরা বিরতির পর এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করতে চাই। মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখুন, আপনার দৃষ্টিতে আগামী নির্বাচন কেমন হবে? জি, আমিও সকল বিজ্ঞ বক্তাদের সাথে আমি একমত। আমরা অপেক্ষা করছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দেখার জন্য,
এবং আই থিঙ্ক উই আর ইন দি রাইট ট্র্যাক। যদিও একটা রিপোর্টে দেখলাম 12ই ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত 144টা ঘটনা ঘটেছে এবং 4 জন ব্যক্তি নিহত হয়েছে। নিহত হওয়াটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরা চাই না। বাট 144 ইভেন্টস, যেখানে 55টা ক্ল্যাশ, ইন্টিমিডেশন 11টা, ইটস ভেরি ইনসিগনিফিক্যান্ট। যেখানে 17-18 কোটি মানুষ, 12 কোটি মানুষ ভোট দিবে, এরকম একটা দেশে আমার মনে হয় না এটা আউট অফ কন্ট্রোল কোনো সিচুয়েশন। আমাদের আগামী দিনগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে অধিক আগ্রহ অপেক্ষা করতে হবে দেখার জন্য। উই ডোন্ট ওয়ান্ট দি সিকিউরিটি সিচুয়েশন টু ওয়ার্সেন ফার্দার। এটা যাতে এভাবেই থাকে, মানুষের মধ্যে যাতে ভীতির সৃষ্টি না হয়। বিকজ এই নির্বাচনে একটা জিনিসই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, উপস্থিতিটা। এই নির্বাচনে যদি যথার্থ পরিমাণ ভোটার না ভোট দেয়, সেক্ষেত্রে এই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হবে এবং এই জন্য আমাদের নিরাপত্তা সিচুয়েশনটা, পরিস্থিতিটা আমাদেরকে আয়ত্তে রাখতে হবে। সিকিউরিটি ফোর্স 7th ফেব্রুয়ারি ডিপ্লয়েড হবে 7 দিনের জন্য। আমি নিরাপত্তা বিষয়ে আরো বিস্তারিত কিছু মতামত আমি দিতে চাই। নিরাপত্তা বাহিনীগুলোর জন্য আমার কিছু উপদেশ আছে। আমরা আপনার কাছ থেকে সেই তথ্যগুলো এবং সেই বিশ্লেষণগুলো অবশ্যই শুনবো। আপনারা আছেন আমাদের সাথে। দর্শক নানা রকম খবর, তবে বেশিরভাগ খবর আসলে নির্বাচনী প্রচারের প্রার্থীরা কে কি বলছেন না বলছেন সেটি সবার কাছেই প্রধান আসলে শিরোনাম হয়েছে। ডক্টর আমানুল্লাহ, আপনার কাছে যদি প্রথমে একটু আসতে চাই, সেটি হচ্ছে আমরাও সংবাদগুলোতে বা বিভিন্ন পোর্টালগুলোতে একই খবরই আসলে দেখছি যে নির্বাচনের এই সময়টাতে প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। কেউ বলছেন গুপ্ত, কেউ বলছেন বিদেশে পালিয়ে থাকা নেতা, এরকম নানা রকম খবরাখবর আসলে আছে। এবং এখন যে সংবাদগুলো আমরা দেখলাম অন্যান্য টেলিভিশনের, তারাও কম বেশি সেরকমই আসলে প্রচার করেছে যে বক্তব্য একে অপরকে অনেকটা আঘাত করেই বা বিব্রত করার মতোই এক ধরনের বক্তব্য দিচ্ছেন। এই যে অবস্থায় থেকে আপনার কাছে কি মনে হয়, রাজনৈতিক দলগুলো যখন এই ধরনের বক্তব্য দেন, একে অন্যকে অনেকটা হচ্ছে হেয় করে অথবা অন্য একটা প্রার্থী বা দলকে একটু বিভ্রান্ত করবার জন্য নানা রকম যে তথ্য দিয়ে কথা বলেন, সেটি সাধারণ ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলে কিনা? আমি আপনাকে একদম স্পষ্টভাবে বলি, আমরা যে সংসদ নির্বাচন দেখে এসেছি এই পর্যন্ত, সেই সমস্ত নির্বাচনে যে ধরনের কাদা ছোড়াছুড়ি ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন যেটা হচ্ছে যে গুপ্ত বলেন, আপনার বিদেশে থাকা বলেন, সেই জিনিসগুলা অনেকটা আসছে, কিন্তু সেটা ভোটারদের কাছে সেটা কতটুকু আপনার পৌঁছাচ্ছে বা ভোটাররা কিভাবে সেটাকে গ্রহণ করছেন, সেটা একটা গবেষণার বিষয়। সেটা নিয়ে যে ভোটাররা খুব বেশি চিন্তিত তা না, মনে হচ্ছে না। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে কোন দল কি ইস্তেহার দিল, তাদের কি প্ল্যান পরিকল্পনা, সেই সমস্ত বিষয় নিয়ে, এবং কোন কোন দলের যে সমস্ত প্রিপারেশন দেখা যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের তারা অ্যাকশন প্ল্যানে যাবেন, সেই বিষয়গুলো কিন্তু ভোটাররা চিন্তা ভাবনা করছেন। এবং একটা বিশাল সংখ্যক ভোটার কিন্তু এখন এই যে এই দেশে আনএমপ্লয়েড, যারা নতুন জেনারেশন, নিউ জেনারেশন, তাদের জন্য কে কি ভাবছেন সেই বিষয়গুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এমপ্লয়মেন্ট জেনারেশন কিভাবে করবেন, শিক্ষার কিভাবে সংস্কার করবেন, স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে সংস্কার করবেন। আমাদের দেশে একটা মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটছে, সেই মধ্যবিত্ত শ্রেণীর বিকাশটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে কিনা, ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আপনার ভোটারদের ভিতরে প্রধানত চিন্তা এবং ভাবনা। এবং তারা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করছেন যে কোন দল সেটা করছে, কিভাবে করছে। এর ভিতরে আপনার ধরেন বড় দুটা রাজনৈতিক দল বিএনপি এবং জামাত যদি আপনার স্পেসিফিক্যালি বলেন, তাতে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে অনেক দিনের প্রিপারেশন নিচ্ছিল মনে হচ্ছে যে বিএনপি, যার জন্য তাদের যে সুস্পষ্ট নির্দেশনা এবং যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন, সেইগুলোকে আপনাকে কাউন্টার দিতে হবে। এই বিদেশে ছিলেন, কে বিদেশে আছেন, কে বিদেশে ছিলেন, এই সমস্ত বিষয় বলে কিন্তু কোনো লাভ হবে না। আর গুপ্তর বিষয় যে কথাটা বললেন, সেই গুপ্তর বিষয়টা তো কিছুটা দেখাই যাচ্ছে। এখন কারা গুপ্ত, কিভাবে গুপ্ত, সেটা তো আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখতে পেয়েছি সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। এখন আরো কারা কারা গুপ্ত আছেন সেগুলো সামনে দেখা যাবে। আমাদের একজন নেতা বলেছেন যে যেভাবে ডাকসু নির্বাচনে তারা জয়লাভ করেছেন, ডাকসু পরিচালনা করছেন, তারা যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে দেশও সেভাবে তারা পরিচালনা করবেন। সেখানে অনেকগুলো প্রশ্ন আছে অবশ্য। আপনাকে মনে হয় আমাদের অতিথি একজন প্রশ্ন করবেন, প্রফেসর আমানুল্লাহ,
আপনি স্টুডেন্টদের নিয়ে থাকার লোক, এদেরকে যত তরুণদের যেভাবে চেনেন, আমরা যারা বাইরে থেকে তত চিনি না, এদেরকে আপনি ডিল করেন। এখন একটা বিষয় দাঁড়িয়েছে, সেটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে ভোটার হয়েছে এখন, এর মধ্যে 4,30,00,000 ভোটার হলো তরুণ, 18 থেকে 38 যাদের বয়স, এবং এরা কখনো ভোট দেয়নি বা দিতে পারেনি। কেউ কেউ বলছেন এই তরুণদের ভোট সামনে নির্বাচনে ফলাফলে নিয়ামক ভূমিকা পালন করবে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমি আবারও আপনাদেরকে বলি, আমাদের অধীনেই প্রায় আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, প্রায় 40 লক্ষ, এবং 40 লক্ষ শিক্ষার্থী পরিবার যদি হিসাব করেন 2 থেকে 2.5 কোটি। রাইট। আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়গুলো আমরা বুঝতে পারছি, সেগুলো হলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নির্বাচনগুলো হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, তার সাথে গালফ অফ ডিফারেন্স আপনার জাতীয় নির্বাচন ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন দিয়ে পরিচালিত হয় না। এবং আমাদের ছেলে মেয়েরা অপেক্ষা করছে যে আপনি শিক্ষা ক্ষেত্রে কোন ধরনের সংস্কার আনবেন সেটা আমাদেরকে বলেন। আমাদেরকে একটা ডিভাইস দেন, আমরা একটা ডিভাইস তো পেতে পারি, একটা ছোট ল্যাপটপ পেতে পারি, যেটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং করব। এবং এখন এই মুহূর্তে যে পরিমাণ অবস্থা আমাদের আছে, যা ফ্রিল্যান্সিং এর ট্রেনিং পাচ্ছে কিন্তু ডিভাইস নাই। তারা দেখতে চাচ্ছে আমাদের যে একটা শিক্ষা লোন আমাদেরকে দিতে পারবেন কিনা। আমাদের কলেজগুলোতে প্রায় 25,000 পদ খালি আছে শিক্ষকের। প্রফেসর আমানুল্লাহ, আপনি জানেন নিশ্চয়ই যে 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের জয় জয়কার ছিল। আমরা সেটা লক্ষ্য করি, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম। সেটা সত্য, কিন্তু আবার একই সঙ্গে এটাও সত্য, মান্না ভাইরা যখন ডাকসুতে ছিলেন, আমরা তখন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে ডাকসুতে তখন কিন্তু অন্য দলের লোকজন ছিল, তখন তো তাদের দল তো আর জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলেনি। ইউ আর রাইট। এই যে প্রভাব তখন ফেলেনি, কিন্তু এখনকার দিনে আসলে আমরা দেখি যে আমার কাছে যে জিনিসটা পড়ে, আমরা এর আগেও যখন দেখেছি স্থানীয় নির্বাচনে। জি, 1 মিনিটে শেষ করি। আমার কাছে যেটা মনে হচ্ছে, জেনজিদের যে পালস, আমাদের যে ছেলে মেয়েদের ইয়াং জেনারেশনের যে পালস, সেটা আমার কাছে মনে হচ্ছে, আমি সরাসরি বলি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে তারেক সাহেবের যে অ্যাপ্রোচ এবং অ্যাটিটিউড, তাতে মনে হচ্ছে যে তারা একটা এই বিশ্বস্ততার জায়গা খুঁজে পেয়েছেন। আমি আন্ডারমাইন করছি না কাউকে, কিন্তু তারা মনে হচ্ছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে একটা বড় রাজনৈতিক শক্তির পিছনে আমাকে থাকতে হবে। এবং এখন পর্যন্ত ওনার যে অ্যাটিটিউড এবং কথাবার্তা বা আলোচনা যেগুলো দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে তারা একটা দিশা পাচ্ছে। আমি কাউকেই ছোট করছি না। যদি জামাত হয় সরকারে আসবে অথবা বিরোধী দলে থাকবে, তাদেরও একটা বড় রোল থাকবে, এবং সেই জায়গাটাতে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। যদি আমাদেরকে নতুন ভাবে যদি ফেসিস তৈরি না হতে হয়, যার জন্য আমরা এই জুলাইতে আমরা এত কষ্ট করলাম, আমাদের তো অবস্থান বাংলাদেশে এখন থাকারই কথা ছিল না। আপনি আছেন আমাদের সাথে ডক্টর আমানুল্লাহ। ডক্টর মোহাম্মদ জকরি, আপনার কাছে একটু আসতে চাই। এই যে রাজনৈতিক যে বক্তব্যগুলো আমরা বিভিন্ন সময় দেখছি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পারস্পরিক যে আচরণের জায়গাটি, সেটি আরও হয়তো নমনীয়তা বা শালীনতা বজায় রাখা দরকার। কারণ যখন একজন শীর্ষস্থানীয় নেতা অন্য আরেক দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছু বলেন, সেটি কিন্তু একদম তৃণমূল বা মাঠ পর্যায়ে যে নেতাকর্মী আছে তাদের মধ্যেও কিন্তু সেই বার্তাটা যায়, সাধারণ মানুষ থেকেও। তখন তারাও কিন্তু এক ধরনের ওই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করার একটি সুযোগ পাই। সেখান থেকে আমরা বেশ কিছু কয়েকটি ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, সহিংসতার কথা বলেন, আমরা কিন্তু কম বেশি হতে দেখেছি। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখবেন? কিন্তু বৃহৎ যে 2 দলের মধ্যে যে সমস্ত বৃহৎ যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের যে একজন যে তাদের নেতা, যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার বক্তব্যের মধ্যে এ জাতীয় কাকে দোষারোপ করা বা করা হয়তো প্রথম দিকে দুই একদিন একটা ছিল, পরবর্তী সময়ে উনি কাউকে দোষারোপ করার বক্তব্য কিন্তু তেমন একটা দিচ্ছেন না। কিন্তু এর বাইরে দেখা যাচ্ছে আর সবগুলা দলেরই মানে একত্রিত হয়ে তারা যেন জনাব তারেক রহমান এবং তার দলকে আক্রমণ করার চেষ্টা করে। এটা আসলে একটা ভালো দিক মনে হচ্ছে না, কারণ এই ধরনের কাদা ছোড়াছুড়ি করলে আবার হয়তো ফ্যাসিস্টদের একটা করার, এই জুলাই বিপ্লবের পরে আমরা যদি সম্মিলিতভাবে এই জিনিসটাকে আমরা ধারণ করতে না পারি, তাহলে তা আমাদের জন্য, আমাদের জাতির জন্য, দেশের জন্য, সবার জন্যই অমঙ্গল ডেকে আনবে। এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সব সময়। তার কারণ হলো
একত্রে, কারণ এখন এমন ভাবে প্রার্থী এবং প্রার্থীদের একেবারে বা তার বাপ মায়ের কি ছিল, কে ছিল, তার ফাদার কি ছিল, তার পরিবার কি ছিল, এই জাতীয় জিনিসগুলা যেভাবে তুলে ধরতেছে, এটা আসলে সাধারণ ভোটাররা এই জিনিসটা পছন্দ করছে বলে মনে হচ্ছে না। কারণ এই জিনিসগুলো কখনো তারা এই ধরনের বক্তব্যে কোনো অভ্যস্ত ছিল না আমাদের দেশের জনগণ এবং সাধারণ ভোটার। সুতরাং এই জিনিসটা কেউ পছন্দ করছে বলেও আমার মনে হচ্ছে না, কিন্তু এই জিনিসটা না হলেই ভালো। কারণ প্রার্থী তার তার দিক নির্দেশনা, তারপর জাতির প্রতি, দেশের প্রতি, তার মানুষের প্রতি, ভোটারদের প্রতি তার কি আছে, এই যে পরিকল্পনাগুলো বলবে। এই পরিকল্পনা বলাই এই কারণেই এবার কিন্তু বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন আচরণ বিধিমালায় একটা বিষয় উল্লেখ করেছেন, যাতে প্রত্যেক প্রার্থী রিটার্নিং অফিসারের নির্দেশ করে, রিটার্নিং অফিসারের পরামর্শে একই মঞ্চে উঠে তাদের পরিকল্পনা, তাদের ইশতিহার এগুলা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু সেখানেও দেখা গেল এই বক্তব্য দিতে গিয়ে শেরপুরের যে ঘটনাটা ঘটলো, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত। এই ধরনের কাজ কখনো উচিত না, কারণ আমরা একটা ভালো দিকের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কারণ এটা কখনো হয়নি অতীতে। এই ধরনের একটা একই মঞ্চে একই সাথে সব প্রার্থী সহমর্মিতা এবং সহযোগিতা করবে এবং সহমর্মিতার সাথে তার বক্তব্য উপস্থাপন করবে, তাদের ইশতেহার বলবে। এটাই তো হওয়া উচিত। আপনার কাছে একটা প্রশ্ন আমার, সেটি হলো যে যে অভিযোগটা নির্বাচন কমিশনের ব্যাপারে আসছে, সবাই এই কমিশনকে একটিভ দেখছে না মানুষ, এটা একটা দিক। আরেকটা হলো যে আপনি নিজেই বলছিলেন যে পুরনোর মতো, আরেকজন বক্তা বলছিলেন যে পুরনো সময় যেরকম অ্যাক্টিভ ছিল এখন সেরকম অ্যাক্টিভ না। আমাদের কেন জানি মনে হয় অনেক সময় যে এই সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়, এবং আবার কোন দলের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় এ ধরনের কথা রাজনীতির অঙ্গনে প্রচলিত রয়েছে। কারণ কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেটা ইসির সক্রিয়তা কিন্তু আমরা লক্ষ্য করি না। এটা কেন হচ্ছে? না, এটা আরো একটু হওয়া দরকার, সক্রিয় হওয়া দরকার। এবং কারণ এখন দল বলতে তো এই মোটামুটি এই 2-3টা দলই, এখন তো যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নতুন দল যে দল আছে, তাদের কিছুটা চাপ থাকে, চাপ করার চেষ্টা করে মনে হয়। এটা সঠিকভাবে আমার মনে হয় ইসি তাদের মেরুদণ্ড সোজা করে যদি করতে পারে, আমার মনে হয় এগুলা থেকে উত্তরণ ঘটে। আপনার সঙ্গে একটু সংযুক্ত করতে চাই। অনেকে যেটা মন খারাপ করেছে বা আমরাও খুব খুশি হতে পারেন, সেটা হলো ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকের ব্যাপারে ইসি নিজেই বলেছে তারা নমনীয়। এই যে শুরু হলো, যার কোনো আস্থার মাত্রাটা কমে গেছে, আপনার কি মনে হয়? না, এটা আস্থার মাত্রাটা এইভাবে, কারণ এটার তো একটা ফোরাম আছে। এরপরেও যদি দেশের হাইয়েস্ট কোর্ট আছে, কোর্ট যে এই সবগুলো জিনিস আবার কোর্টে চলে গেছে। কোর্ট যদি এখন ইলেকশন কমিশন যদি এটা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি এটা মানুষের হিউম্যান এরর এগুলো থাকতে পারে, বা এই ধরনের থেকেও যদি সর্বোচ্চ আদালত যদি এই ধরনের বিষয়গুলো আবার আমলে নিয়ে সঠিকভাবে করে, তাহলে তো হয়ে যায়। কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটি আইন অনুসারে, সেখানেই তো নির্বাচন কমিশন নিজেই তো আসলে এই জিনিসগুলো করতে পারে, ওই কোর্ট পর্যন্ত যাওয়ারও তো আসলে প্রয়োজন হয় না। সেই জায়গায় এই প্রশ্নটি এবার বারবারই আসছে যে নির্বাচন কমিশন কোনো প্রার্থীর ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে কিনা। সব নির্বাচনের সময় হয় এটা এমন না, সব সময় হয়ে আসছে। সবগুলো নির্বাচনে আপনার দেখবেন এই ধরনের একটু প্লাস মাইনাস ছিল। এটা হয়। এসিকে তো আমাদের দেশেই কাজ করতে হবে, এরা তো এখন এসি তো দেশে কাজ করবে, কিন্তু সংবিধান মেনে তো কাজ করবে, আরপিও মেনে কাজ করবে না। মানুষ জানতেছে এটা সোশ্যাল মিডিয়ার কারণে, এত বেশি না, কিন্তু নির্বাচন কমিশন তো আরপিও মেনেই তো হচ্ছে একটা প্রার্থীর যাচাই বাছাই করে। এটা সব নির্বাচনের সময় কিন্তু এগুলা হয়েছে। একটু কথা বলতে চাচ্ছি। ঋণ খেলাপির বিষয়টা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। ঋণ খেলাপির বিষয়টা খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। আপনি যাকে ঋণ খেলাপি বলছেন সে ঋণ রিশিডিউল করে বসে আছে। অনেক কমপ্লিকেটেড একটা বিষয়। একটা হলো ঋণ গ্রহীতা আর ঋণ খেলাপি আর গ্রহীতা
না না এখানে বোধহয় আমরা ঋণ খেলাপির ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আপনার কাছে। আমি প্রফেসর আমানুল্লাহর কাছে একটু বলতে চাই প্লিজ, সেটা হলো যে আপনি নিশ্চয়ই দেখেছেন একজন নির্বাচন কমিশনার বলেছেন, রিকোয়েস্ট করেছেন উনি টাকাটা পরিশোধ করে দেবে। এটা তো একটা নির্বাচন কমিশনারের কথা হতে পারে না। তো তখন মানুষ হতাশ হয় যে নির্বাচন কমিশন যদি এরকম, একজন কমিশনার যদি এরকম দুর্বলতা দেখায়, তাহলে সামনে তো আরো কঠিন আছে, তখন কি করবে? প্রশ্ন উঠেছে মূলত এই কারণে। জি নাইম সাহেব, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। জি দেখুন, প্রথমেই বলেছি যে আমার সুযোগ হয়েছিল খুব নিবিড় ভাবে দেখার। আমি 91-এর ইলেকশনের দু একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রধান নির্বাহী, সেই সময়কার প্রধান নির্বাহী খুব ব্যস্ত হয়ে গিয়েছিলেন কত দ্রুত নির্বাচন করা যায়, এবং নির্বাচন কমিশনকে উনি অনুরোধ করেছিলেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার এই সময়ের মধ্যে করে ফেলা যাবে কিনা। এবং সেখানে আমার সামনেই ঘটনাটি, একজন নির্বাচন কমিশনার, তখনকার চিফ এক্সিকিউটিভ, আমি আর কারো নাম উল্লেখ করছি না, উনাকে বলে দিলেন, হু আর ইউ, বিজনেস অফ ইলেকশন কমিশন, দিস ইজ নট ইয়োর বিজনেস। আমি এখানে দুর্বলতার কথা যখন এসছে আমি একটু বলেই ফেলি। আমি খুব আশ্চর্য হয়েছি যখন দেখলাম যে চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার, উনি চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানাবেন কবে ইলেকশন করতে হবে। ইট ইজ দি বিজনেস অফ ইলেকশন কমিশন। এই চিঠির সাথে সাথে আমি মনে করি ইলেকশন কমিশনের সাথে সাথে বলা উচিত ছিল যে ইট ইজ নট ইয়োর বিজনেস, দিস ইজ আওয়ার বিজনেস, দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল অব্লিগেশন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল ডিউটি। আমি আরেকটা ঘটনা আপনাদেরকে ইলেকশন কমিশনের তুলে ধরি। 10ই জানুয়ারি সেই সময় একটি দল আপত্তি করলো, আমি যদি ভুল না করে থাকি, নমিনেশন পেপার সাবমিশনের ডেট ছিল সম্ভবত 10ই জানুয়ারি, এবং একটি রাজনৈতিক দল, তারা তাদের একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রাম তারা করবেন, এবং তারা কিছুতেই মানতে চাচ্ছেন না যে 10ই জানুয়ারি নমিনেশন পেপার সাবমিট করার ডেটটা থাকুক, এটাকে পিছিয়ে দেয়া। এটা ইলেকশন কমিশনকে তারা অনুরোধ করেছে। যাই হোক, ইলেকশন কমিশন তখন স্ট্যান্ড নিয়েছিল যে 10ই জানুয়ারি আমি একটি দলের অনুরোধে 10ই জানুয়ারি ডেট পরিবর্তন করব না। দ্যাট পার্টি শেষ পর্যন্ত চিফ এক্সিকিউটিভকে জিনিসটা জানালেন যে ইলেকশন কমিশন কথা শোনে না, আমাদের শুনছে না, এবং উনি তখন ইলেকশন কমিশনকে জানালেন যে এই ডেটটি শিফট করা যায় কিনা। ইলেকশন কমিশনের বক্তব্য ছিল, নো, আমরা যা ডেট দিয়েছি, কেউ যদি নমিনেশন পেপার সাবমিট করতে পারে করবে, না হয় করবে না। একটি দলের জন্য অন্যান্য দল যদি কালকে আমাকে বলে নইম সুলতান, এখানে আপনাকে এটা আমার থামাতে হচ্ছে। আমি এই প্রশ্নটা আসলে আপনাকেই করতে চাই। সেটি হচ্ছে, আপনি যে সময়কার কথা বলছেন সেই সময় নির্বাচন কমিশন যে পরিমাণ তাদের সক্ষমতা, দক্ষতা এবং যেটি ন্যায় সেই বিষয়টা তারা প্রকাশ করতে পেরেছে, কিন্তু এর পরবর্তী সময়গুলোতে নির্বাচন কমিশনে যে অভিযোগটি সবার আগে আসে সেটি হচ্ছে যে সরকারের প্রভাবমুক্তভাবে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কখনোই আসলে কাজ করতে পারেনি, এবং সেটা সামনে আদৌ পারবে কিনা সেটি আসলে এখন পর্যন্ত বাংলাদেশে হবে কিনা কেউ এটা বলতে পারে না। সেই হিসাব করে আপনার কাছে কি মনে হয়? শুনেন, আমি একটি কথা বলতে চাই। আমরা কেন পারিনি, ইলেকশন কমিশন কেন 91-এর মতো দাঁড়াতে পারেনি? আমি একটা সাংঘাতিক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। ইলেকশন কমিশন 91-এ ইলেকশন কমিশনকে জানানো হলো যে আর্মি চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম এলাকার যে কনস্টিটিউয়েন্সি গুলোতে, সেগুলোতে যাতে ইলেকশন কমিশন কোনো হস্তক্ষেপ না করে, এবং আর্মি থেকে যে রেজাল্ট পাঠানো হবে সেটি যেন ডিক্লেয়ার করা হয়। আর্মি এই কথাটা ইলেকশন কমিশনকে জানায়নি। তৎকালীন চিফ এক্সিকিউটিভ, আমি বলেই ফেলছি, তৎকালীন রাষ্ট্রপতি, অ্যাক্টিং প্রেসিডেন্টকে এটা জানানো হলো। অ্যাক্টিং প্রেসিডেন্ট যখন এই মেসেজটা কনভে করলেন, তিনি ইলেকশন কমিশনের জবাবটা ছিল, সামরিক বাহিনী বেশি শক্তিশালী ইলেকশনের ব্যাপারে নাকি ইলেকশন কমিশন শক্তিশালী, আমি দেখতে চাই। আমি নাম বলছি না, একজন ইলেকশন কমিশন, অ্যান্ড আই ওয়াজ সিটিং দেয়ার, আমি সেখানে বসা,
ইলেকশন কমিশনার সাহেব বললেন রাষ্ট্রপতিকে যে আমাদের ক্ষমতা বেশি, দ্যাট মিনস ইলেকশন কমিশন না আর্মির ক্ষমতা বেশি আমি দেখতে চাই। আমি পার্বত্য চট্টগ্রামে মানুষ যে ভোট দেবে, যে রেজাল্ট হবে সেটি পাবলিশ করতে হবে। কেউ তার ইচ্ছা মতো রেজাল্ট পাবলিশ করবে এটি চলবে না। কেন এই দৃঢ়তা দেখাতে পারছি না? একটা কথা বলি, আমরা সংস্কারের কথা বলছি, সংস্কার সংস্কার সংস্কার, এটা টানো ওটা টানো, এটাকে এই শক্তি দাও ওটাকে এটা কমাও, এগুলোকে পরিচালনা করছে কে? আমরা মানুষ। আমার যদি গাছ না থাকে, আমি একটু বলে নেই স্যার, আমার যদি গাছ না থাকে, এসকে সিনহা উনি বাধ্য হয়েছেন রিজাইন দিতে। কেন উনি জাতিকে জানালেন না যে আমাকে বাধ্য করা হচ্ছে, আই উইল নট রিজাইন? ওই পোস্টে যিনি বসেন, চিফ জাস্টিসের পোস্টে যিনি বসছেন, কিংবা চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার, তাদের ভয় পাওয়া উচিত নয়। কে কি বললো কি হবে? মানুষ তো মরবে একবার। আমার কাছে আমরা আলোচনা চালিয়ে যাবো, তবে বিরতির সময় হয়ে গেছে। আপনারা সবাই আছেন, আমরা বিরতির পরেই আবারও ফিরে আসছি এই আলোচনায়। আপনারা আছেন আমাদের সাথে, দর্শক আপনারা নিশ্চয়ই আলোচনায় আছেন। বিরতির পর আবারও কথা হবে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমরা আলোচনা করছিলাম রাজনীতি এবং রাজনীতির মাঠে নেতা কর্মীদের বক্তব্য এবং একই সাথে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। একটু শুরুতেই আসতে চাই, নঈম সুলতান আপনি তো আছেন, কিন্তু জনাব মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখুন্দের কাছে একটি প্রশ্ন আসলে আমার নিজের আছে। সেটি হচ্ছে যে একজন অতিথি বলছিলেন যে সব দল যখন একত্রিত হয়ে অন্য একটি দলের প্রতি নানা ধরনের বক্তব্য হোক, আক্রমণাত্মক আচরণ হোক, এগুলো যখন করতে থাকে তখন আপনার কাছে কি মনে হয়, বা এরকম ঘটনা আমরা কম বেশি আসলে দেখিয়েছিও, বা ঢাকার বাইরে বিভিন্ন মফস্বল এলাকায় যখন দুটি বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটি জায়গায় সমাবেশ, একটি জায়গায় হয়তো কথা বলবার বা নির্বাচনী প্রচারণার জায়গায় তারা যখন ছিলেন, তখন সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এটা অনেকটা মবের যেই অবস্থা আমরা গত কয়েক মাস আগেও আমরা আসলে দেখেছিলাম, তার সাথে কি আসলে সম্পর্কিত হয়ে যায়? ধন্যবাদ। আমি যদিও রাজনীতিক এই বক্তব্য সম্পর্কে খুব একটা কিছু বলতে চাই না, বাট আপনি যেহেতু বলেছেন, আমি মনে করি যে এই পিরিয়ডটাতে সকল রাজনৈতিক দলগুলো দে হ্যাভ টু বি কেয়ারফুল, বিশেষ করে ভুল তথ্য যাতে তারা সরবরাহ না করে। এবং বাংলাদেশের মানুষ কিন্তু ভেরি কনসিয়াস। আপনি গ্রামে গঞ্জে চা স্টলে গেলে তারা যে রাজনৈতিক আলোচনা করে, ইউল বি অ্যামেজড টু সি হাউ মাচ ওয়াইজ দে আর অ্যাবাউট পলিটিক্স। তো আমি মনে করি জনগণ তাদের বিবেক বিবেচনা ব্যবহার করেই তারা সঠিক সিদ্ধান্তটা নেবে। বাট ডেফিনেটলি আমরা চাই না যে অপতথ্য প্রচার করুক কোন রাজনৈতিক দল। আমি একটু নিরাপত্তা বিষয়ে দুই একটা কথা বলতে চাই, বিকজ আমি আসলে নিরাপত্তা বিশ্লেষক। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত বেস্ট ইলেকশন ছিল 91, নাইম স্যার তখন ছিলেন, এবং সেই ইলেকশনটা কিন্তু অনলি ডান বাই আনসার। তখন আর্মিও ডিপ্লয়েড হয় নাই। যখন আপাতত জনগণ একটা ভালো সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, there is not much to worry। তদুপরি এবার কিন্তু 9 লাখের মতন নিরাপত্তা বাহিনী ডিপ্লয় করা হচ্ছে। 5,50,000 আনসার আর্মি, 1 লক্ষ, এবং বিমান বাহিনী, নৌবাহিনী সব মিলে যাচ্ছে আর কি। এবং গত 15 বছরে সেনাবাহিনী ডিপ্লয়েড হয়েছিল, বাট তাদেরকে ভোট কেন্দ্রের আশেপাশে আসতে দেওয়া হয় নাই। সকল অপরাধ ভোট কেন্দ্রের ভিতরে হয়েছে, ব্লেমটা, দোষটা গিয়েছে সেনাবাহিনীর উপরে। এবার কিন্তু যে ইয়াং অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনী, মানে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল, যারা অ্যাকচুয়ালি ডুয়ার, অন গ্রাউন্ডে কাজ করে, তারা কিন্তু বদ্ধপরিকর। তারা এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে আছে, এবং তারা নিশ্চিত করতে চায় যে একটা আমরা আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন এটা হবে। এবং আমি সশস্ত্র বাহিনীর জন্য যে একটা আপনাকে একটু বলতে চাই, সেটা হলো যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা এখন মাঠে রয়েছে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যখন কোনো জায়গায় কোনো ঝামেলা হচ্ছে, তখন তাদেরকে অ্যাক্টিভ দেখছি না, এবং শেরপুরে বলা হচ্ছিল যে আমরা আপনাদের এই মুহূর্তে নিরাপত্তা দিতে পারছি না। সেনাবাহিনীর পক্ষ থেকে যদি এই কথাটা বলা হয়, তখন মানুষ তো হতাশ হয়ই। কি বলবেন? এখন নির্বাচনের জন্য তারা ডিপ্লয়েড হবে ফ্রম 7th of February up to 14th of February। এবং আমি আগে থেকেও অনেকবার বলে আসছিলাম যে সশস্ত্র বাহিনী অনির্দিষ্টকালের জন্য ডিপ্লয়েড থাকা উচিত না। এই 1.5 বছর ধরে সেনাবাহিনীকে বাইরে রাখাটা এটা একটা খুব ভুল একটা সিদ্ধান্ত ছিল। আমরা যদিও জানি যে আমাদের পুলিশ বাহিনীর মোরালটা লো ছিল,
তারা নানা কারণে তারা প্রশ্নবিদ্ধ ছিল, বিভিন্ন অস্ত্র অনেকে পালিয়ে গেছে। এই রিকভার করার জন্য একটা লিমিটেড পিরিয়ড সশস্ত্র বাহিনীর বাইরে থাকা উচিত ছিল। সশস্ত্র বাহিনী আর্মি যদি জনগণের সাথে বেশি দিন থাকে, তখন জনগণের যে একটা ভীতি থাকে সেনাবাহিনীর উপরে, এই ইম্প্যাক্টটা হয় না। So 7th of February থেকে আমি ডেফিনেটলি আই থিঙ্ক দে উইল বি মোর অ্যাক্টিভ। এবং আমি সকল নিরাপত্তা কর্মীদের জন্য আমি খুব সংক্ষেপে 5টা উপদেশ। একটা হচ্ছে তাদের দে হ্যাভ টু বি ইম্পার্শিয়াল, একেবারে নিরপেক্ষ, কোনো দলের পক্ষে বা বিপক্ষে কাজ করা যাবে না। 2 নম্বর হচ্ছে দে হ্যাভ টু বি হিউম্যান, জনগণের পাশে থেকে বন্ধু হিসাবে কাজ করতে হবে। বাট সাথে সাথে সন্ত্রাসীদের কোনো মানবাধিকার নাই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনিটরিং এবং শো অফ আফটার 7th of February ইজ ভেরি ইম্পর্টেন্ট। জনগণ যাতে বুঝে যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সকল বাহিনী আমাদের মাঝে আছে। ফোর্থ হচ্ছে যে আমাদেরকে কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই মিলে, আমেরিকাতে একটা নিয়ম আছে গুড সেমিরেটান ল, এখানে এই সশস্ত্র বাহিনী, ইলেকশন কমিশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, জনগণ সবাইকে মিলে একসাথে কাজ করবে। জনগণকে বুঝতে হবে যেটা আমাদেরও দায়িত্ব নিশ্চিত করা যে একটা সুন্দর পরিবেশ থাকে এই নির্বাচন দেখার জন্য। এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক টুগেদার। তো আমি মনে করি যে নিরাপত্তা পরিস্থিতি স্টিল উইদিন কন্ট্রোল। আনসার ডে যে ইলেকশন সুষ্ঠুভাবে হয়েছে, এখন এতগুলো বাহিনী নিয়ে আমরা জানি সরকার 500 ড্রোন ডিপ্লয় করবে, প্রায় 25,000 ক্যামেরা থাকবে, এর মধ্যে 15,000 ক্যামেরা লাইভ ভিউইং থাকবে। এবং আমি মনে করি যে আমাদের বর্ডার গুলোকে সিকিউর রাখতে হবে এই দিনগুলোতে, এবং আমাদেরকে এই মিডিয়া মনিটর করতে হবে, এই সোশ্যাল মিডিয়া যে আমাদের যে ভুল তথ্যগুলো দিচ্ছে এটা মনিটর করে এগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি। সোশ্যাল মিডিয়ার কথা আপনি এর আগেও বলছিলেন, সোশ্যাল দেখবো। মিডিয়ার আসলে এই ভুল তথ্য দেয়া, অথবা আমরা এখন থেকেই আমরা দেখছিলাম যে নানা রকম ছোট ছোট ক্লিপসের মতো করে একজনের কথা আরেকজনের সাথে মিলিয়ে এক ধরনের বক্তব্য প্রচার করা, এই যে এই যে জায়গাগুলো করছে আর কি। চলছে, এই জায়গাগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? এখানে আসলে কিছু করবার আছেও কিনা? না না, আমি একটা কথা বলি, এই জায়গাটাতে আপনার নির্বাচন কমিশনের সাথে আমাদের একটা সংলাপ হয়েছিল। সেই সংলাপে আমিও নিজে উপস্থিত ছিলাম। সেখানে একটা কমিটিও কাজ করছে, কিন্তু সেই কমিটির কাজটা ভিজিবল না। আর নাইম সাহেব যে কথাটা বললেন সেটাকে ভিজিবল করতে হবে। নাইম সাহেব যে কথাটা বললেন, আমরা একটা ভারতের টিএস সেশনের মতো একটা আইডিয়াল টাইপ অফ নির্বাচন কমিশন আমরা মনে করছি। এই নির্বাচন কমিশনটা একটা জরুরি পরিস্থিতিতে এসছে, এবং এই নির্বাচন কমিশনের কাছ থেকে এখন পর্যন্ত যতটুকু পাওয়া যাচ্ছে আমি মনে করি এখন পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি। বাকিটা নির্ভর করবে সুশীল সমাজ কতটুকু চাপের ভিতরে তাদেরকে রাখতে পারলো, মিডিয়া কতটুকু তাদেরকে চাপের ভিতরে রাখতে পারলো। সেনাবাহিনী, আপনার ধরেন শেরপুরের যে ঘটনা, সেখানে সেনাবাহিনী কেন যাবে? পুলিশ কি করছে? পুলিশের তো সেই কাজটা ছিল। আমরা যে কথাটা বারবার বলতে চাচ্ছি যে এইবারে নির্বাচনে সেনাবাহিনী আমার ধারণা প্রমাণ করবে যে তারা দেশপ্রেমিক সেনাবাহিনী। এইবারে নির্বাচনে কোনো ধরনের কোনো তিল পরিমাণ যদি একটু এদিক সেদিক হয়, তাহলে কিন্তু কেউ কাউকে ছাড়বে না, এবং এটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। এই কথাটা সবারই মনে রাখা উচিত। কারণ মানুষ একটা পুরা জেনারেশন ধরে ভোট দিতে পারে নাই, সেটা কিন্তু সেনাবাহিনীও জানে, প্রশাসনও জানে, সবাই জানে, মিডিয়াও জানে। এই সমস্ত সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি ডিজিটাল লিটারেসি যে দেশে নাই, হয় নাই, ডিজিটাল লিটারেসি হওয়ার আগেই সবার হাতে 12 কোটি 14 কোটি আপনার মোবাইল চলে গেছে হাতে। সেখানে আপনাকে চট করে একটা কন্ট্রোলের ভিতরে আনা খুব কঠিন কাজ। কিন্তু নির্বাচন কমিশনের একটা কমিটি আছে, সেই কমিটির কাজ ছিল কিছুটা নামানো, কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের কথা শুনে না। টেলিকমিউনিকেশন তাহলে এই যে যারা আছে যে তাদেরকে সংকট অ্যাক্টিভ জায়গাটাই করতে বারবার হবে। তৈরি হচ্ছে, ডক্টর মোহাম্মদ জকরি আছেন আমাদের সাথে, সেটি হচ্ছে যে যদি নির্বাচন কমিশনের সেই কমিটি যদি ঠিকমতো কাজ না করতে পারে, সাধারণ মানুষের ভিতরে আস্থা তৈরি করতে না পারে, তাহলে সামনে নির্বাচনটি নিয়ে তো শঙ্কা একেবারেই দূর করা যাচ্ছে না। সেটা নির্বাচন কমিশন না, সেটা সরকারের আরো বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন এই যে সোশ্যাল মিডিয়া এবং এই যে ইয়েগুলা ইলেকট্রনিক ইয়েগুলা করার জন্য সবার সম্মিলিত উদ্যোগেই নির্বাচন কমিশন এই কমিটি করে থাকে, এবং সবাইকে উদ্যোগী হতে হবে এবং সবাইকে এই জিনিসটা নিয়ে একটু কাজ করলেই আমার মনে হয় কিছুটা ইয়ে হবে, নিয়ন্ত্রিত হবে। কারণ এআই এবং নানা রকমের অপতথ্যের যে ছড়াছড়ি, এই অপতথ্য অবশ্যই এটা ইয়ে করতে হবে। ইভেন এই জিনিসগুলা, ইভেন মেটা এবং এই যে হোয়াটসঅ্যাপ যে সমস্ত ইয়েগুলো আছে তাদের সাথেও যোগাযোগ করে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ আগামী নির্বাচনের সময় কিন্তু বেশি দিন নেই, আর মাত্র 10-11 দিন। এর মধ্যেই
এই জিনিসগুলো তুমি সময় কি নিয়ন্ত্রণে আসলে অবশ্যই আছে? আনতে হবে। আপনি যে পরামর্শগুলো দিচ্ছেন সেগুলো করবার মতো সময় কি আসলে মনে হয় আছে না। আমাদের হাতে? হ্যাঁ, অবশ্যই আছে, এটা তো কমিটি করা আছে, জি। কমিটি করা আছে, এখন করতে হবে, বেচারা অবশ্যই এখন করা, অবশ্যই করতে হবে এটা। আমি একটু কথা বলি জি। এখানে কমিটির থেকে কিন্তু আমাদের জনগণ হিসেবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে দেখেই বুঝতে পারি there is something wrong। রিউমারে কিন্তু একটা অংশ সত্য থাকে, বাকি অংশ মিথ্যা থাকে। তো আমাদের দায়িত্ব নিয়ে যেটা আমাদের সামান্যতম সন্দেহ আছে এটা আমরা কোথাও শেয়ার করবো না, এটা নিয়ে আলোচনা করবো না। এখানে কমিটি করে কোনো লাভ হবে না। জনগণ কিন্তু হিসেবে কিন্তু আমাদের একেবারে যারা সাধারণ মানুষ, একদম প্রান্তিক যে মানুষটা, তার কাছে তো ওই ভিডিওটি, ওই ব্যক্তির কথাটি অনেকটা হচ্ছে সত্য বলে মনে হয়, সে তো আসলে আলাদা করতে পারছে না। না না, অনেকেই শেয়ার করবে, টেলিকমিউনিকেশন যারা ইয়ে করবে। টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি কাজটা ভিজিবল হচ্ছে না, বা আরো যে সমস্ত কমিটি তাদেরকে বলা হয়েছে, ইসি থেকে রিকোয়েস্ট করা হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে রিকোয়েস্ট করা হয়েছে, তারা তাৎক্ষণিকভাবে কাজটা করতে পারছেন না। অনেক কিছু নিয়ন্ত্রণ তাদের হাতে নাই, কিন্তু যেগুলো তাদের হাতে আছে নিয়ন্ত্রণ, সেই জায়গাটাতেও তারা কাজ করছেন না। সেই জায়গাটাতে একটু শক্ত করতে হবে। আমরা যে কথাটা বলতে চাই, এই নির্বাচন কমিশন দিয়েই কিন্তু আমাদেরকে এই বৈতরণী পার হতে হবে। এদেরকে এখন যদি আমরা একটু শক্তভাবে কাজ করার জন্য আমরা সবাই মিলে যদি এই প্রেসারটা দেই যে আপনাদের কথা কেন শুনবে না, তাহলে অবশ্যই সবাইকে সহযোগিতা করতে হবে। ডিজিটাল লিটারেসি ওভারনাইট হয় না। ডিজিটাল লিটারেসি আরো 10 বছর আগে থেকে কাজ শুরু করা দরকার ছিল। আপনার ডিজিটাল লিটারেসি ওভারনাইট করা যাবে না। এখন যতটুকু পারা যায় নামানো, কন্টেন্ট গুলা নামানো, তাদেরকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা, কয়েকটা দৃষ্টান্তমূলক কয়েকটা কেস যদি করা যায় তাহলে কিন্তু আপনার কিছুটা হলো নিয়ন্ত্রণে আসবে। তবে আমার ধারণা আগামী সপ্তাহখানেকের ভিতরে এটা সিভিয়ার ফাইট হবে আপনার অনলাইনে। সেই সিভিয়ার ফাইট যতই হোক না কেন, এটা আমেরিকান নির্বাচনের সময় আমরা দেখেছি, ইউরোপের নির্বাচনের সময় আমরা দেখেছি, যত সিভিয়ার ফাইটই হোক না কেন, জনগণ যেটা মনে করে যে যাকে ভোট দেওয়া দরকার সে সেই দিকেই যাবে আমার ধারণা। এই জন্য দলগুলোর ইশতেহার এবং নেতা নেত্রীরা কি বলছেন, সরাসরি কি বলছেন, সেগুলোর দিকেই মানুষের নজর এখন এই মুহূর্তে। আমি একটু বলতে চাচ্ছি, জি। সেটা হলো আপনি যেটা বলছেন, হ্যাঁ, জনগণ তখনই সহযোগিতা করবে যখন দেখবে যে তাদের একটা প্রোটেকশন, তাদের একটা সাপোর্ট আছে। রাইট, রাইট। এই সাপোর্টটা দরকার হলো নির্বাচন কমিশন থেকে। আমি যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের যে অথরিটি, যে কর্তৃত্ব, এটা তারা এখন পর্যন্ত দেখাতে পারেননি। রাইট। কেন পারছেন? কথা শুনবে না? উনার কি এই কর্তৃত্ব, এই অথরিটি কি উনার নেই যে কথা শোনেনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবার? আমি একটু বলতে চাই, দেখেন যে কথাগুলো নির্বাচন কমিশন এখন পর্যন্ত জনগণ, আমরা দেখেন কনফিউশন তৈরি হচ্ছে কি কারণে। সোশ্যাল মিডিয়ায় একটু আগেই আমি দেখলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্ল্যানিং হয়েছে, অমুক দল করেছে, আমি কোনো দলের নাম বলতে চাচ্ছি না, আমি বলবো না, অমুক দল করেছে, তমুক দল করেছে, সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে। ইলেকশনের প্রসিজিওরটা এখন পর্যন্ত পরিষ্কারভাবে ইলেকশন কমিশন কিন্তু জনগণের সামনে, সবার সামনে তুলে ধরেনি। যদিও একটি পার্টির প্রধানকে আমি কথাটা বলতে শুনেছি, যিনি কাছাকাছি কথাটা বলছেন। দেখেন, নির্বাচন কোনো দুদিন আগেই আমি একটা কথা শুনলাম যে কোনো এজেন্সি চাচ্ছে কাউকে কাউকে জেতাতে। ইজ দ্যাট পসিবল? যদি ইলেকশন কমিশন শক্ত হয়, প্রসিজিওরটা আমাকে বুঝতে হবে ইলেকশনের। আপনি সকালবেলা যখন ইলেকশন শুরু হচ্ছে, পুলিং এজেন্ট সেখানে থাকতে হবে। পুলিং এজেন্টদের সামনে আপনার ব্যালট বক্স গুলো যে খালি, সেগুলো দেখাতে হবে, সেগুলোকে সিলগালা করতে হবে, সমস্ত করে তারপরে যখন নির্বাচন হচ্ছে, ইলেকশনে পুলিং এজেন্টরা সেখানে থাকবে সারাদিন ভিতরে। এই যে ব্যবস্থা, এবং যখন ইলেকশন শেষ হয়ে যাচ্ছে, আপনি আরপিওর 21-এ দেখেন যে পুলিং এজেন্টের কি কাজ। আরপিওর 36-এ দেখেন, সেখানে বলা আছে যে যেই মাত্র নির্বাচন শেষ হবে সাথে সাথে প্রিজাইডিং অফিসার ব্যবস্থা নেবেন আপনার ইলেকশন কাউন্টিং এর। সেখানে কিছু প্রসিজিওর আছে, কিভাবে করবে, কোন ব্যালট পেপারটা কোথায় রাখবে, ইত্যাদি ইত্যাদি, সেটাতে আমি যাচ্ছি না। 36-এ বলা আছে। এবং
এখানে বলা আছে এই পুলিং এজেন্টরা যদি কোনো পুলিং এজেন্ট অ্যাবসেন্ট থাকে সাথে সাথে প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারকে জানাবেন এবং রিটার্নিং অফিসার সেটি কমিশনকে জানাবেন এবং কেন পুলিং এজেন্ট নাই সেটি, এবং যখন ফলাফল গণনা করা শুরু হবে, এই যে দেখেন একটা কনফিউশনের ব্যাপার, আমি কাউকে এটা আঘাত দেওয়ার জন্য নয়, এক জায়গা থেকে বলা হলো যে এবার নির্বাচনের ফলাফল দিতে অনেক দেরি হবে, তার দুদিন পরে ইলেকশন কমিশনের কাছ থেকে একই রকম কথা শুনলাম। এগুলো তো মানুষের মনে কনফিউশন তৈরি করে। আরেক জায়গা থেকে এটিও যেটা অনেকটা বলা হলো, একই সাথে এই প্রসঙ্গে আপনার কাছে আমি জানতে চাই, সাধারণ ভোটারদের একটা নিরুৎসাহিত করারও আসলে জায়গা তৈরি হয় কিনা, আপনার কাছে কি মনে হয়? না, এটা তো কনফিউশন তৈরি করছে, নিরুৎসাহিত হবেই। রেজাল্ট, এই যে রেজাল্ট দিতে দেরি হবে, এই যখন আপনার সোশ্যাল মিডিয়ায় কথাগুলো ভেসে বেড়াচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, তখন যখন বলা হচ্ছে যে দেরি হতে পারে, আপনি যদি প্রসিজিওরটা জনগণের কাছে ইলেকশন কমিশন ক্লিয়ার করে দিত যে দিস ইজ দি প্রসিজিওর ইলেকশন, হ্যাঁ আমার ভোটার বেড়েছে অনেক, 91 এর এবং চেয়ে একই অনেক সাথে ভোটার। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেরও বিষয়টা আছে। আছেন আপনি আমাদের সাথে, তবে বিরতির সময় হয়ে যাচ্ছে বারবার, এই কারণে আবারও বিরতি নিতে হচ্ছে, আবারও আলোচনায় ফিরবো। আপনারা আছেন আমাদের সাথে দর্শক, বিরতির পর নিশ্চয়ই আবারও ৭১ জানালে আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আমাদের আলোচনায়। মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনার কাছে আমাদের অতিথির প্রশ্ন আছে, প্রথমেই বোধহয় তিনি প্রশ্ন করে নিতে চান। মেজর জেনারেল মনির, অনেকে বলেন যে এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার ভর কেন্দ্র কয়েক জায়গায় ভাগ হয়ে গেছে, এক জায়গায় নেই, এবং এই যে ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি বা ক্ষমতার ভর কেন্দ্রের ভাগাভাগি, এটি সুষ্ঠু নির্বাচনে সামনে বাধা হতে পারে অথবা জামালা তৈরি হতে পারে। যেটা প্রফেসর নঈম বলছিলেন যে ইঞ্জিনিয়ারিং কথা আসছে, নির্বাচন ইঞ্জিনিয়ারিং কথা, আপনার কি মনে হয় যে এই যে ভর কেন্দ্রের ভাগাভাগি সামনে সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হতে পারে? আমি মনে করি না, এবং এগুলো আমার মনে হয় এটা একটা অপপ্রচার। যারা একটা সুন্দর নির্বাচন দেখতে চায় না, তারা নানা রকমের কনফিউশন। এটা অপপ্রচারের ব্যাপারে প্রফেসর নাঈম কিন্তু একটা কথা বলছিলেন। মেজর মনির, আমি একটু যোগ করে দেই। প্রফেসর নাঈম কিন্তু বলছিলেন যে এক জায়গা থেকে বলে নির্বাচন রেজাল্ট দেরি হবে, ওই জায়গা থেকে কিভাবে বলে, আমি সেই কারণেই বলছিলাম। জি প্লিজ। জি, এবং ভারসাম্য ভাগাভাগি ইজ গুড, উই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু হ্যাভ অ্যাবসলিউট পাওয়ার, এবং এই ভারসাম্যটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সশস্ত্র বাহিনী এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, বারে বারে সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে তারা গণতন্ত্রের পক্ষে, তারা জনগণের বন্ধু। নানা ন্যাচারাল ডিজাস্টারে 91 ইলেকশন বলেন, 2007 সাল বলেন, 2024 সাল বলেন, অলওয়েজ ইউ হ্যাভ টু। 91 সালে যখন জেনারেল ইরশাদ জালালউদ্দিন বললেন যে উই ক্যানট প্রোভাইড ইউ এনি সাপোর্ট, তখনই কিন্তু এই পরিবর্তনটা আসে। তো উই হ্যাভ প্রুভেন ওভার এন্ড ওভার দ্যাট উই আর ফর ডেমোক্রেসি। এবং পরবর্তী সরকার যখন আসবে, আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সি অ্যাবসলিউট পাওয়ার, আমরা চাই যে এই ক্ষমতার ভারসাম্যটা থাকবে, এটা ভাগাভাগি হবে সবার মধ্যে, যাতে যে কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা যাতে ভবিষ্যতে না হয়। সো আমি মনে করি রাইট। আমি শুধু একটু অ্যাড করি জেনারেল আখন্দের সাথে, শুধু একটা জিনিস অ্যাড করি, জেনারেল আখন্দের সাথে একটা জিনিস অ্যাড করি। যারা বলছে যে ক্ষমতা বর কেন্দ্রের ভাগাভাগি হচ্ছে, তারা এটা একটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক একটা গ্রুপ, একটা বট বাহিনী বলে, এটা ওরা বলছে। এখন আপনার ক্ষমতা বর কেন্দ্রের ভাগাভাগি, এগুলো হলো সোশ্যাল মিডিয়ার একটা অপপ্রচার। এইগুলা বলে এই যে নির্বাচনকে আপনার এই যে ক্ষতিগ্রস্ত করা, এটা আমি মনে করি না যায়। আর 1991 সালে জাস্টিস রৌফ সাহেব ছিলেন, এবং 1996 সালে আবু হেনা সাহেব ছিলেন, এবং 2001 সালে সাইদ সাহেব ছিলেন। ওনাদের যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের একটা মডেল কিন্তু আমাদের সামনে আছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো যে 1991-এ, 96-এ এবং 2001-এর নির্বাচনটার দিকে একটু আপনারা খেয়াল করুন। তাদের যে কমিটিগুলো ছিল এবং তাদের যে কার্যকলাপ ছিল, সেগুলোর দিকে একটু খেয়াল করুন। এবং যে সমস্ত কথাবার্তাগুলো উঠছে, আপনারা ইলেকশনে
আপনারা কাউন্টিং করতে দেরি করবেন, এটা জাতির কাছে স্পষ্টভাবে বলুন যে এটা দেরি হওয়ার পিছনে কারণটা কি। অর্থাৎ আমাদের এখানে কিন্তু প্রশাসন সরকারের পক্ষ থেকে আমি কোনো কিন্তু ধরনের এখানে একটু যাতে বলছিলাম। এমন কোনো বক্তব্য না আসুক যেটা কারণে সাধারণ মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। ডক্টর নঈম, আমাদের আসলে সময় খুবই কম, আপনি যদি অল্প করে বলেন, তারপর হচ্ছে ডক্টর জাকারিয়াকে দিয়ে আমরা শেষ করতে চাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা একটু শেষ করি। ফলাফল কিন্তু যে সেন্টারে ইলেকশন হচ্ছে সেইখানে ইলেকশন শেষ হওয়ার সাথে সাথে কাউন্ট শুরু হবে। রাইট, আমার ভোটার বেড়েছে, আমার ফলাফল দিতে অনেক সময় লাগবে, নো ডাউট, কিন্তু ফলাফল দিতে দেরি হবে এটা এমন ভাবে আমাদের কাছে এসছে, মনে হচ্ছে যে আমরা কয়েকদিন সময় নিয়ে গিয়ে ফলাফল দেব। এই ইমপ্রেশনটা কেন তৈরি হলো? ইলেকশন কমিশনের দায়িত্ব বলে দেয়া যে ইনস্ট্যান্টলি সেখানে কাউন্ট শুরু হবে, ভোট লাস্ট ভোটার যিনি ভোট দিয়ে গেলেন তার পরপরই ওখানে কিছু প্রসিজিওর আছে, এবং কাউন্ট শেষ হবার পরে প্রিজাইডিং অফিসার সই করে প্রত্যেকটা এজেন্টকে একটা কপি দেবে সেই সেন্টারের রেজাল্ট কি, এবং এজেন্টরা সেটাতে স্বাক্ষর করবে, স্বাক্ষর করে একটা কপি পুলিং অফিসারের হাতে দিয়ে যাবে। এটাই নিয়ম। হ্যাঁ, এবং এখানে আমি বলি এই যে প্রসিজিওর সারাদিনে, এখন কথা হলো রাতে ভোট বাক্স দিয়েছি, এজেন্টকে ঢুকতে দেয়নি, অমুক না, এই যে প্রসিজিওরটা আছে, কেন ইলেকশন কমিশন এটাকে জনগণের সামনে তুলে ধরছে না যে দিস ইজ দি প্রসিজিওর, এই প্রসিজিওরে ইলেকশন হবে? আপনি যে প্রশ্নটা তুলেছেন ডক্টর মোহাম্মদ জাকারিয়া নিশ্চয়ই এটার উত্তর দিবেন এবং আমরা শেষ করব আলোচনা। হ্যাঁ, প্রশ্নটা হলো ওই যে এখন এই প্রশ্নটা এসছে এই কারণে, আগে জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র একটা ব্যালট শুধু গোনার দরকার ছিল। এবার যেহেতু গণভোট রয়েছে, গণভোটের কারণে একটা ব্যালট হয়তো বেশি, এই কারণেই হতে পারে। কিন্তু আমাদের তো এটা রেওয়াজ আছে, আমাদের তো বাড়ানোর এই কথা বলছি না, যেমন আমাদের এগুলোর রেওয়াজ আছে, যেমন ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় বা সিটি কর্পোরেশন বা পৌরসভার ইলেকশন, এই সবগুলোতেই তো ব্যালট অনেক বেশি থাকে, এবারের চাইতেও বেশি থাকে, কারণ ওখানেও তো তেমন দেরি হয় না, মোটামুটি একটা সঠিক সময়ই এই গণনা শেষ হয়ে যায়। কারণ ইউনিয়ন পরিষদেও 3টি ব্যালট, একটা চেয়ারম্যান, একটা সাধারণ সদস্য, একটা সংরক্ষিত আসনের সদস্য। ঠিক একইভাবে মেয়রাল ইলেকশনেও, পৌরসভাতেও। এবারও আসলে যাতে সেরকম সময় না লাগে আমরা সেই প্রত্যাশা করি এবং নির্বাচনটি সুষ্ঠুভাবে শঙ্কামুক্ত হবে সেই প্রত্যাশা রাখি। আজকে আলোচনা আসলে আর আগাতে পারছি না, সময় শেষ হয়ে গেছে। নিশ্চয়ই আগামীতে আবারও আপনাদের সবাইকে পাবো, আমরা আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ সর্দার ফরিদ আপনাকেও, এবং হয়তো আগামীতে আবারও কথা হবে। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন তার জন্য ধন্যবাদ, দেখা হবে আবারও।